কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। শুরু করছি চারটে চারদিক। আজ দিনভর সন্দেশখালি নিয়ে একাধিক ঘটনা ঘটেছে, কোনোটা সন্দেশখালির মধ্যে, কোনোটা কলকাতা শহরে। একদিকে যেমন আমরা দেখেছি গতকালই ঘোষণা করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস যে তিনি কেরল সফর কাটছাঁট করে ফিরে এসেছেন রাজ্যে এবং আজকে তিনি সন্দেশখালির উদ্দেশ্যে যাবেন। সেই মতো আজ সকালেই সন্দেশখালির উদ্দেশ্যে চলে গিয়েছেন সিভি আনন্দ বোস এবং সেখানে গিয়ে সন্দেশখালি নিয়ে রাজ্যপাল কার্যত হুঙ্কার দিয়েছেন যে ওখানে গুন্ডারা রয়েছে, এমনটাই হুঙ্কার দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি বলছেন গুন্ডারা ঘরে ঘরে ঢুকে অত্যাচার করেছে, এমনটাই বলেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তার বক্তব্য, ওখানে গুন্ডারা ঘরে ঘরে ঢুকে অত্যাচার করছে এবং দুষ্কৃতীরা মহিলাদের ওপর অত্যাচার করেছে বলেও আজকে ওই সন্দেশখালির মাটিতে দাঁড়িয়েই ঘোষণা করেছেন রাজ্যের সাংবিধানিক প্রধান রাজ্যপাল সিভি আনন্দ বোস। আরও বলেছেন যে সংবিধানের আওতায় থেকেই যা করার করবেন তিনি, এই আশ্বাসই তিনি দিয়েছেন সন্দেশখালিতে তার কাছে অভিযোগ জানাতে আসা মহিলাদের সামনে। তিনি মহিলাদের আশ্বস্ত করে বলেছেন যে ভয় পাবেন না, পাশে আছেন সংবিধানের রাজ্যের সাংবিধানিক প্রধান, এমনটাই জানিয়েছেন তিনি। পরিস্থিতি সরেজমিনে দিয়ে দেখেন তিনি ধামাখালি যান, ধামাখালি থেকে সেখান থেকে তিনি লঞ্চে করে চলে যান সন্দেশখালি এবং রাজ্যপালের সেখানে গিয়ে তিনি মানুষের সঙ্গে কথা বলেছেন। কি বলেছেন রাজ্যপাল আমরা একবার শোনাবো দর্শকদের। We should fight it out under the Constitution. I will fight it out under the Constitution. I will fight it out within the laws of the land. I will fight it out the democratically elected government of the state. Certainly, we will spare no efforts to see that the guilty are punished. এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব সন্দেশখালিতে। সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, তুমি আজ সকাল থেকেই রাজ্যপালের সঙ্গে তার সফর সঙ্গী হিসেবেই ছিলে কার্যত। আমরা দেখিয়েছি তোমার পাঠানো ছবি দর্শকদের। আজকে দিনভর রাজ্যপাল যে যে জায়গায় গেলেন, সাধারণ মানুষের সঙ্গে কথা বললেন, তাই শেষ পর্যন্ত কি আপডেট উঠে আসছে রাজ্যপালের কাছে? তারা কি জানালেন, রাজ্যপালই বা কি আশ্বাস দিয়েছেন সন্দেশখালির মানুষজনকে? দেখো অঙ্কুর, প্রথমেই তোমাকে একটি তথ্য দিয়ে রাখবো যে এই সন্দেশখালির যে ঘটনা ঘটেছে তারপর থেকেই কিন্তু এখানের ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে এবং 144 ধারা জারি, এবং সেই কারণের জন্যই কিন্তু আজকে সিভি আনন্দ বোস সাংবিধানিক প্রধান রাজ্যপাল তিনি যখন এসেছিলেন সেই সময়কার হয়তো সমস্ত ছবি আমরা ইতিমধ্যেই দর্শকদের সামনে তুলে ধরতে পারিনি, যেটা আমরা কিছুক্ষণ এবার আমরা আস্তে আস্তে সেই ছবি ছাড়ছি। কিন্তু সেখান থেকে তোমাকে বলে রাখবো যে আজকে যে সফর সঙ্গী হিসাবে আমরা যে ছিলাম সিভি আনন্দ বোসের সঙ্গে, যেখানে দেখা গেল যে প্রথমে তিনি 8:50 নাগাদ তিনি এয়ারপোর্টে নামলেন এবং তিনি নেবেই যেমনটা তিনি জানালেন যে এই এয়ারপোর্টে নেবে তিনি জানালেন তিনি যখন কেরালায় ছিলেন তিনি এই সন্দেশখালির ঘটনা শোনেন এবং সন্দেশখালি ঘটনার শোনার পরেই তার যে একাধিক যে কর্মসূচি সেই কর্মসূচি বাতিল করেই মাঝপথে তিনি চলে আসেন এবং কলকাতায় নেবেই তিনি সোজা সন্দেশখালির উদ্দেশ্যে রওনা দেন এবং সন্দেশখালি গিয়ে পৌঁছায়। কিন্তু তার আগে সন্দেশখালি পৌঁছানোর আগে দেখা যায় যে এই রাজ্যপালকে ঘিরে বিভিন্ন জায়গায় বিক্ষোভ এবং তার গাড়ি লক্ষ্য করে রীতিমতো হামলে পড়ে তার গাড়ির উপর। কেন না 100 দিনের টাকা পাচ্ছে না, সেই অভিযোগকে সামনে নিয়ে রাজ্যপালের সামনে রাখেন অনেক বিক্ষোভকারী। দফায় দফায় সেই বিক্ষোভ চলতে থাকে, যেটা দেখা যায় সন্দেশখালির পথে। অবশেষে তিনি যখন সন্দেশখালি গিয়ে পৌঁছায় তিনি ফেরি পার করে চলে যায় সেই জায়গায়, অর্থাৎ সন্দেশখালির সেই জায়গাতে তিনি গিয়ে পৌঁছান এবং সেখানে যেটা দেখা যায় যে যখনই তিনি ফেরি পার করে সেই ডাঙায় গিয়ে নামে তারপর থেকেই প্রচুর মহিলা তারা কাতারে কাতারে আসতে থাকে এবং রীতিমতো কিন্তু যেটা দেখা যায় যে প্রথম ছবি যেটা ধরা পড়ে সেটা হচ্ছে যে মহিলারা রাজ্যপালের পায়ে পড়ে যায় এবং রীতিমতো তারা কান্নাকাটি করে এবং কাকুতি মিনতি করে। কেন না তারা একাধিক যে অভিযোগ আগেও করেছে সেই অভিযোগ ফের একবার রাজ্যপালকে তারা শোনান এবং তারা বারবার বলতে থাকে যে তাদের উপরে যে অত্যাচার হচ্ছে, তাদের পরিবারের উপরে যে অত্যাচার হচ্ছে, মূলত এই সন্দেশখালির যারা মহিলারা রয়েছে তাদের উপরে যে নির্যাতন, যে একদম তারা কোট আনকোট বলে যে তাদেরকে রেপ করা হয়েছে, তাদেরকে শ্লীলতাহানি করা
করা হয়েছে, এরকম একাধিক তারা বক্তব্য রাখেন। এবং তারপরেই দেখা যায় যে সিভি আনন্দ বোসের তরফ থেকে বলা হয়, রাজ্যপালের তরফ থেকে বলা হয় যে তাদের কোনো কমপ্লেন আছে কিনা, এবং সেখানেও চোখে পড়ে যে বেশ কিছু লিখিত কমপ্লেন সেখানকার মহিলারা জমা দেন। এবং যেটা অত্যন্ত যেটা নজিরবিহীন যে ঘটনা যেটা দেখা গেল আজকে, যে প্রচুর মহিলারা এসেছিলেন, জমায়েত করেছিলেন, এবং সেখানে যেটা দেখা গেল যে প্রত্যেকের মুখ বন্ধ, অর্থাৎ একদম নাক অবধি, শুধু চোখটা খোলা, নাক অবধি তারা কাপড় দিয়ে ঢেকে রেখেছেন। তাদেরকে যখন আমি প্রশ্ন করি যে কেন তারা মুখ বন্ধ করে এই প্রতিবাদ করছেন, কেন রাজ্যপালের সামনে মুখ ঢেকে তারা এসেছেন, তারা বলেন যে তাদের ওপরে তাদেরকে পরে আইডেন্টিফাই করা হবে এবং আইডেন্টিফাই করে পুলিশের তরফ থেকে তাদের আগেনস্টে মিথ্যে মামলা করা হবে এবং মিথ্যে মামলায় তাদেরকে ফাঁসানো হবে এবং তাদেরকে অ্যারেস্টও করা হতে পারে। সেই ভয়ে তারা মুখ ঢেকে এসেছেন বলে এমনটাই মন্তব্য করেন সেখানকার মহিলারা। এবং রীতিমতো আরও একটি বিষয় যেটা সামনে আসে, যে যখনই সিভি আনন্দ বোস রাজ্যপাল তিনি যান, তার সেখান থেকে পুষ্পবৃষ্টি করে তার ওপরে, অর্থাৎ রাজ্যপালের ওপরে সেখানকার মহিলারা পুষ্পবৃষ্টি করে এবং তার পায়ে পড়ে কাঁদতে থাকে এবং বলেন যে তাদের শান্তি চাই। এবং তারপরেই রাজ্যপালের হাতে তারা রাখি বেঁধে দেন এবং এই রাখি বেঁধে দেওয়ার পরেই রাজ্যপাল তিনি সেখানে দাঁড়িয়ে, সন্দেশখালীর বুকে দাঁড়িয়েই তিনি বলে আসেন যে শুধু তিনি সাংবিধানিক প্রধান হিসেবে আজকে এখানে এসেছেন, সরজমিনে খতিয়ে দেখলেন, কিন্তু এই যে রাখি তার হাতে বাঁধা হলো, এটাকে কিন্তু শুধুমাত্রই যে তিনি গভর্নর সেই হিসাবে দেখবেন এমনটা কিন্তু নয়। তিনি একজন ভাই এবং যেহেতু ওনারা বোন হিসাবে রাখি বেঁধেছেন, সেই কারণের জন্য সেই হিসাবেও কিন্তু তার যে ভাইয়ের যে কর্তব্য, সেই কর্তব্য তিনি পালন করবেন বলে এমনও আশ্বাস দিয়ে আসে। এবং তারপরেই যেটা দেখা যায় যে প্রায় সন্দেশখালীর যেখানে নামেন তিনি ফেরিঘাট থেকে, সেখানে 2 থেকে 300 অর্থাৎ 200 থেকে 300 মিটার তিনি যান এবং সেখানে প্রচুর মহিলারা কোথাও বসে বিক্ষোভ করে, কোথায় দাঁড়িয়ে তার বাড়িতে আসার অনুরোধ করে এবং সেখানে তারা কান্নায় ভেঙে পড়েন। একাধিক এরকম যে তাদের যে অ্যাজিটেশন সেগুলো তারা দেখাতে থাকেন। এবং তারপরে যখন সিভি আনন্দ বোস তিনি যখন ফেরিতে উঠে ফিরে আসছেন ধামাখালির দিকে, সেই সময় যেটা দেখা যায় যে সেখানকার মহিলারা কার্যত 144 ধারা ভেঙে, পুলিশের কথা না শুনে একদম গোটা ঘাট জুড়ে তারা দাঁড়িয়ে যান এবং তারা রীতিমতো কিন্তু তাকে হাত নাড়া এবং সিভি আনন্দ বোসকে তারা হাত নাড়েন এবং টাটা করেন এবং তারপরেও তারা বারংবার চিৎকার করে বলতে থাকে তাদের শান্তি যাতে ফিরে আসে, সেই বিষয়টা যাতে দেখতে। এবং অত্যন্ত আরেকটি জিনিস তাৎপর্যপূর্ণ, যে তারা যে প্ল্যাকার্ড হাতে এসেছিলেন, সেই প্ল্যাকার্ডে কিন্তু একাধিক প্ল্যাকার্ডে লেখা ছিল যে শেখ শাহজাহান তিনি সন্দেশখালীতেই রয়েছেন, পুলিশ তাকে শেল্টার দিচ্ছে, পুলিশ ধরছে না শেখ শাহজাহানকে। এবং একই সঙ্গে শেখ শাহজাহান, তুমি আমাদের সঙ্গে থাকো, এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র জয়প্রকাশ মজুমদার। প্রথমেই আপনাকে কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। আজকে সন্দেশখালীতে গিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং সেখানে তিনি বলেছেন যে ওখানে গুন্ডারা ঘরে ঘরে ঢুকে অত্যাচার করছে, দুষ্কৃতীরা মহিলাদের ওপর অত্যাচার করছে, সংবিধানের আওতায় থেকে যা করার করব, ভয় পাবেন না, পাশে আছি। আপনার প্রাথমিক প্রতিক্রিয়া জানতে চাইব রাজ্যপালের এই বক্তব্যের প্রেক্ষিতে। সব থেকে বড় কথা হচ্ছে রাজ্যের আইন শৃঙ্খলা রাজ্য দেখবে পুলিশ এবং প্রশাসন দিয়ে, এবং সেটা একান্তভাবে এখানকার যে সরকার আছে তার দায়িত্ব। রাজ্যপালের সেই বিষয়ে নাক গলানোর কোনো প্রয়োজন নেই। যদি রাজ্যপাল কোনো অভিযোগ পেয়ে থাকেন তাহলে রাজ্যের হোম ডিপার্টমেন্টকে তিনি জানাবেন, ডিজি আছেন এবং চিফ সেক্রেটারি আছেন, তাদেরকে বলবেন, তারা ব্যবস্থা নেবে। এই রাজ্য অন্য অনেক রাজ্য থেকে অনেক ভালো আইন শৃঙ্খলা। রাজ্যপাল এই যে রাজনৈতিক বক্তব্য রাখছেন, রাজনৈতিক ব্যক্তিত্বদের মতন কথা বলছেন উপদ্রুত জায়গায় গিয়ে, এটাও কিন্তু সেখানে এই দাবানলে ঘি হিসেবে কাজ করবে। মানুষের কাছে গিয়ে তিনি শান্তির বার্তা দিন, কিন্তু যে অভিযোগ তিনি করছেন সেই অভিযোগটাকে পুলিশের তদন্তের আওতায় নিয়ে আসা দরকার। পুলিশ সেই তদন্ত করছে, এরই মধ্যে গ্রেপ্তার করেছে অনেককে। সেই দিকে যদি রাজ্যপাল বলতেন যে আমার সরকার বলে, রাজ্যপাল যে কথা বলা উচিত, সবসময় বক্তৃতাতে রাজ্যপাল বলেন মাই গভর্নমেন্ট,
উনি এই পশ্চিমবঙ্গ সরকারকে মাই গভর্নমেন্ট বলে বলা উচিত ছিল যে মাই গভর্নমেন্ট উইল টেক অ্যাকশন, আমি অ্যাকশন নেব। এই কথাটা আত্মম্ভরিতা, অহংকার, বিজেপি পাঠিয়েছে বলে অহংকারে ওর বলা উচিত ছিল মাই গভর্নমেন্ট উইল টেক অ্যাকশন ওয়েন এভার রিকোয়ার্ড, যেখানে প্রয়োজন সেখানে নেবে, এইটা বলা উচিত ছিল। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম তৃণমূল কংগ্রেসের মুখপাত্র জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, তুমি আমাদের সঙ্গে থাকো। একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির পর আবারও ফিরে আসছি, সঙ্গে থাকুন আপনারা। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন 4টে 4 দিক, আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। আজ দিনভর সন্দেশখালীকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে রাজ্যের রাজনীতি। একদিকে যেমন সন্দেশখালীতে গিয়েছেন রাজ্যপাল, রাজ্যের সাংবিধানিক প্রধান সিভি আনন্দ বোস, অন্যদিকে এই সন্দেশখালীকে কেন্দ্র করেই উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য বিধানসভা। রাজ্য বিধানসভায় আজকে বিজেপি বিধায়করা সন্দেশখালীর পাশে আছি এমনই লেখা টি শার্ট পরে বিধানসভায় পৌঁছে গিয়েছিলেন এবং সেই টি শার্ট তাদের খুলে ফেলতে বলেন রাজ্য বিধানসভা স্পিকার। তা নিয়ে বাদানুবাদ তৈরি হয়। শেষ পর্যন্ত রাজ্য বিধানসভার পরিষদীয় মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় তিনি এই বিষয়ে শুভেন্দু অধিকারী সহ 6 বিধায়কের সাসপেনশন করার প্রস্তাব দেন এবং তাদেরকে সাসপেন্ড করা হয়। এরপরেই বিজেপি বিধায়করা বিধানসভা থেকে ওয়াকআউট করেন। অন্যদিকে এই ঘটনার প্রেক্ষিতে ইতিমধ্যেই মুখ খুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আরামবাগ সফরে যান মুখ্যমন্ত্রী এবং সেখানে আরামবাগ সফরে যাওয়ার আগে মুখ্যমন্ত্রী তিনি জানান যে রাজ্যপাল যখন সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা হয়েছেন এই কথা জানার পরেই মুখ্যমন্ত্রী বলেন যে কেউ যেতে পারে, তবে এ বিষয়ে রাজ্যের পক্ষ থেকে যা যা পদক্ষেপ করা হয়েছে, অভিযুক্তদের যে গ্রেপ্তার করা হয়েছে তাও জানাতে ভোলেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে রাজ্য বিধানসভা থেকে যে বিজেপি বিধায়করা বেরিয়ে গিয়েছিলেন ওয়াকআউট করে, তারা সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দিলে বাসন্তী হাইওয়েতে তাদের আটকে দেওয়া হয়। সন্দেশখালীতে অন্যদিকে আশ্বাস দেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব বাসন্তী হাইওয়েতে, সেখানে রয়েছে আমাদের প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন। জাহাঙ্গীর, যেটা তোমার কাছে জানতে চাইবো, আজ দুপুরবেলা বিধানসভা থেকে ওয়াকআউট করে বেরিয়ে যাওয়ার পর বিজেপি বিধায়করা সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দিলে বাসন্তী হাইওয়ের সামনে তাদের আটকে দেওয়া হয় বলে খবর। কতক্ষণ ধরে তারা আটকে রয়েছেন, এই মুহূর্তে সর্বশেষ পরিস্থিতি কি? দীর্ঘ 3 ঘন্টা হয়ে গেল ঠিক একই জায়গায় বিজেপি নেতৃত্বরা তারা বসে আছে। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপির অন্যান্য জনপ্রতিনিধি তারা কিন্তু এই বাসটির মধ্যেই বসে আছে। দুপুর 1টার সময় ঠিক কলকাতা সায়েন্স সিটির সামনে ঠিক এই যে ভিআইপি ব্রিজটির মুখটায় এখানেই কিন্তু যখন আসে কলকাতা পুলিশ, তখন সাথে সাথে এই বাসটিকে আটকে দেয়। 3টি বাস করা হয়েছিল সন্দেশখালী যাওয়ার জন্য, আর 3টি বাস সহ বিধায়কের অন্য গাড়িও কিন্তু সব কিছু এই জায়গাটায় আটকে দেওয়া হয়। 3 ঘন্টা পার হয়ে গেলেও এখনও পর্যন্ত তারা কিন্তু সন্দেশখালীর উদ্দেশ্যে যেতে পারেনি। সন্দেশখালীতে যে সমস্ত নির্যাতিত মহিলা তাদের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যেই কিন্তু রওনা দিচ্ছিল, কিন্তু তাদেরকে 144 ধারা যে রাজ্য পুলিশের পক্ষ থেকে করা হয়েছিল সেইটার ভিত্তিতেই কিন্তু পুলিশ কিন্তু এই সব বিজেপির নেতৃত্ব বা বিজেপি বিধায়কদের এখানেই আটকে দেয়। কিন্তু যখন বিজেপির যে সমস্ত আইনজীবীরা তারা কিন্তু কলকাতা পুলিশের সাথে যখন কথা বলতে চায়, তারা কিন্তু যেটা জানান যে ওই এলাকায় কিন্তু এখন যথেষ্ট শান্তি শৃঙ্খলা আছে, ওই এলাকায় 144 ধারা চলছে, আলাদা করে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, যার কারণে কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তবে যে বিজেপির নেতৃত্বরা তারা কিন্তু এখনো পর্যন্ত এই বাসটির মধ্যেই কিন্তু যেটা তোমার কাছে জানতে চাইবো, এই যে 144 ধারা তা জারি রয়েছে সন্দেশখালীতে, আজ শহর কলকাতা থেকে বাসন্তী হাইওয়েতে ঢোকার মুখে যদি বিজেপি বিধায়কদের আটকানো হয়, তার প্রেক্ষিতে কি যুক্তি দেখিয়েছে কলকাতা পুলিশ? কলকাতা পুলিশ সেটাই বলতে চাইছে যে ওপর নেতৃত্বের নির্দেশ বা 144 ধারা আছে, যেখানে ওই এলাকা আসলে বিজেপি নেতৃত্বের তাদের যাওয়ার কথা সন্দেশখালীতে, কিন্তু সন্দেশখালী এলাকায় 144 ধারা জারি আছে, যার কারণেই কিন্তু তাদেরকে কোনো রকমভাবে ওই এলাকায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। যাতে ওই এলাকায় গেলে পুলিশের যেটা ধারণা, ওই এলাকায় গেলে আবার নতুন করে অশান্তি ঝামেলা হতে পারে, যার কারণেই কিন্তু কোনো রকমভাবে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আর যে বাসটি আছে দেখতে পাচ্ছেন, সেই বাসটি কিন্তু
এখনো পর্যন্ত ঘিরে আছে কেন্দ্রীয় বাহিনী থেকে শুরু করে যাদের বিধায়কদের যে সমস্ত দেহরক্ষী সিকিউরিটি আছে তারা এই বাসটি ঘিরে আছে। এবং মূলত যে বিধায়করা যারা কিন্তু সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন তারা কিন্তু তাদেরকে যে একটি গেঞ্জি পরে আছে যেখানে লেখা আছে সন্দেশখালীর সঙ্গে আছি, এইটা নিয়েই কিন্তু তারা পড়ে আছে। এবং বিজেপি বিধায়কদের সর্বশেষ অবস্থান কি? তারা কি ওখানেই বসে থাকবেন? তাদের সন্দেশখালী যেতে দেওয়া হবে না সেটা তো পুলিশ জানিয়ে দিয়েছে। এবার বিজেপি বিধায়কদের পরবর্তী পদক্ষেপ কি হবে, কি জানাচ্ছেন তারা? বিজেপির কয়েকটা বিধায়কের সাথে আমরা কথা বললাম, তারা কিন্তু জানাচ্ছেন তারা কিন্তু সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দেবেন। পুলিশের কাছ থেকে পারমিশন দিক আর না দিক তারা কিন্তু সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দেবেন, এমনটাই তাদের দাবি। কিন্তু পুলিশ কিন্তু সক্রিয়ভাবে উল্টো পিঠে তারা দাঁড়িয়ে আছেন যাতে বিধায়ক যে সমস্ত বিজেপির আছে তাদেরকে যাতে ওই না প্রবেশ করতে হচ্ছে, কিন্তু তাদেরকে যেতেই না দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। কিন্তু বিজেপি নেতৃত্ব তারা দাবি করবেন তারা ভেতরে প্রবেশ করবেন, কিন্তু এখনো পর্যন্ত তারা বাসের মধ্যে আছে। এতক্ষণ নিস্তব্ধ থাকলেও ইতিমধ্যেই কিন্তু তারা স্লোগান দেওয়া শুরু করে দিয়েছে। তাহলে এবার দেখার বিষয় তারা আদেও এই ব্রিগেড টোপকে সন্দেশখালীর উদ্দেশ্যে যায়। পরিস্থিতির উপর নজর রাখো জাহাঙ্গীর। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন। ধন্যবাদ জাহাঙ্গীর। আজকে যখন আটকানো হয় বিরোধী দলনেতা সহ বিজেপি বিধায়কদের, তখন সংবাদ মাধ্যমের সামনে কি জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আমরা শোনাবো দর্শকদের। লিডার অফ অপোজিশন ওখানে গেলে আইন শৃঙ্খলার অবনতি ঘটছে। এটা এসপি না তৃণমূলের জেলা সভাপতি, এটা এসপি না তৃণমূলের জেলা সভাপতি, না সিপিএম ওর বন্ধু। সিপিএম কে অ্যালাউ করা হয় রামপুর পর্যন্ত, গভর্নরকে অ্যালাউ করা হয়, আর আমাদেরকে 60 কিলোমিটার আগে আটকানো হয়। একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন 4টায় 4 দিক, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আজ যে 3টি বাস নিয়ে বিজেপি বিধায়করা সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা হয়েছিলেন এবং সায়েন্স সিটির সামনে তাদের আটকে দেওয়া হয়, সেই 3টি বাসের ড্রাইভারদের সঙ্গে কথা বলেছিলেন আমাদের প্রতিনিধি। তাদের দাবি যে তাদের বাস সায়েন্স সিটি পর্যন্তই ভাড়া নেওয়া হয়েছিল, যদিও উল্টো দাবি করছেন বিজেপি বিধায়করা। কে কি বলছেন শোনাবো দর্শকদের। আমরা এসেছি হাইকোর্ট থেকে। কোথায় যাবে? আমাদের এইখানে নিয়ে এসছে। কোথায় যাবে কিছু বলেছে? হ্যাঁ, আমাদের বললো নিউ টাউন পর্যন্ত, তারপর দেখলাম এখানে দাঁড় করালো। কত করে নিয়েছে ভাড়া? 3টে গাড়ি। কত ভাড়া? 5,000 টাকা করে। 15,000 কথা বলা হয়েছিল না সন্দেশখালী? এইখানে সন্দেশখালীর কথা আমরা কিছু বলিনি। আমাদের কিছু বলিনি। কোন রুটের বাস এটা? 30D। এখন কি করবেন এবার? হ্যাঁ, এদেরকে নামিয়ে দিয়ে আমরা রুটে ভাড়া কাটবো। আরে বাবুঘাট থেকে বললো নিউ টাউন অবধি যাবো, আমার লোকজন আছে, লোকজনকে চাপিয়ে নিয়ে চলে যাব। আমরা ঠিক করলাম 3টে গাড়ি এইজন যাব। আমরা তাড়াতাড়ি করে ভাত খেয়ে বেরিয়ে পড়লাম। হাইকোর্টের ওখান থেকে বোধহয় আমাদেরকে বললো চলো, দিয়ে চলে আসলাম। এসে তো এই তো সায়েন্স সিটিতে আটকা পড়ে রয়েছে, এখন কি হবে জানি। পুলিশ তাদেরকে এটা বলতে বাধ্য করাচ্ছে। এই পর্যন্ত যদি হয় পৌঁছে দেয় তাহলে পৌঁছে দিয়ে ওদের আমাদেরকে নামিয়ে দিয়ে চলে যাওয়ার কথা। এত হাজারখানেক পুলিশ দিয়ে আমাদেরকে ঘিরে রেখেছে কেন? বাসগুলো আজকে পুলিশ সরে যাক না, তাহলে দেখবে আমরা সন্দেশখালী যাচ্ছি কিনা, তাহলে ক্লিয়ার হয়ে যেতে পারবে। পুলিশ ওদেরকে বাধ্য করাচ্ছে এই কথাটা বলতে, যে তোমরা বলো এই পর্যন্ত ভাড়া করা হয়েছে। পুলিশ এটা বলতে তাদেরকে বাধ্য করাচ্ছে। নিয়ে নেব আরো একটা ছোট্ট বিরতি। বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। এই মুহূর্তের অন্যতম গুরুত্বপূর্ণ খবর, সন্দেশখালীর সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে সন্দেশখালীতে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের একটি প্রতিনিধি দল, এবং এই প্রতিনিধি দল সেখানে পুরো এলাকা খতিয়ে দেখবেন এবং একটি পর্যালোচনা বৈঠক হবে বলেও খবর। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, কি আপডেট রয়েছে এই বিষয়ে? ঘটনা ঘটছে সন্দেশখালী জুড়ে, তা নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল তারা কালীনগরে যাবেন এবং সেখানে সন্দেশখালীর সমস্ত নেতৃত্বকে ডাকা হয়েছে এবং সেখানে পর্যালোচনা বৈঠক করবেন এবং তারপরে তাদের রাজনৈতিক যে সংগঠন রয়েছে তারা কিভাবে এগোবেন তা নিয়ে কিন্তু সেই বৈঠক থেকে ঠিক হবে।
তবে দেখো যে জায়গায় 144 ধারা রয়েছে সেই জায়গাতে কিন্তু তৃণমূল কংগ্রেসের এই প্রতিনিধি দল যাচ্ছেন না। তারা সন্দেশখালীর অদূরে যে কালীনগর রয়েছে যেখান থেকে 144 ধারা শুরু হচ্ছে তার আগেতেই তারা একটি জায়গাতে বৈঠক করবেন। সেখানে কারা থাকছেন এই প্রতিনিধি দলে, কারা থাকছেন এবং স্থানীয় নেতৃত্বকে উপস্থিত হতে বলা হয়েছে। সেখানে বৈঠক করার পর তারা পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ নেবেন এবং যেটুকু আমরা সূত্র মারফত জানতে পারছি যদি 18ই ফেব্রুয়ারি আগে সেখানে 144 ধারা প্রত্যাহার হয় তাহলে রাজ্য নেতৃত্ব একেবারে সন্দেশখালীতে তারা সমাবেশ করবেন এবং সেখানে মানুষের পাশে থাকার বার্তা দেবেন এবং সেই উদ্দেশ্যেই কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল আগামীকাল সন্দেশখালীর উদ্দেশ্যে যাচ্ছেন এবং কালীনগরে তারা বৈঠক করবেন। অঙ্কুর, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। এই মুহূর্তের অন্যতম গুরুত্বপূর্ণ খবর, বিজেপি নেত্রী স্মৃতি ইরানি তিনিও সন্দেশখালী নিয়ে মন্তব্য করেছেন, যে মন্তব্যের প্রেক্ষিতে তৈরি হয়েছে বিতর্ক। স্মৃতি ইরানি খুব স্পষ্টভাবেই জানিয়েছেন সন্দেশখালীর যে ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রেক্ষিতে স্মৃতি ইরানি যাদেরকে গ্রেপ্তার করা প্রয়োজন সেই বিষয়গুলি নিয়েই মন্তব্য করেছেন। এর আগেও আমরা দেখেছি রাজ্য বিজেপির পক্ষ থেকেও বারংবার এই ঘটনার প্রেক্ষিতে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি তুলেছিল। আজকে সন্দেশখালী নিয়ে সরব হলেন স্মৃতি ইরানি। কি বলেছেন স্মৃতি ইরানি শোনাবো। इन महिलाओं के अगर वक्तव्य को आप बांग्ला में सुने तो उनका ये कहना है कि विशेष रूप से हिंदू परिवारों में आकर महिलाओं को टीएमसी के गुंडे चिन्हित करके जाते। ये ग्रामीण अंचल की औरतें हैं जो अपने लोकल मीडिया से बात करने बांग्ला में निकली थी। वर्तमान में सेक्शन 144 उनके क्षेत्र में लगा दिया गया है ताकि इन औरतों का जमावड़ा रोका जा सके। घर घर जाकर ममता के गुंडे अब छोटी उम्र के हिंदू परिवार की बहुओं को उठवाकर उनका बलात्कार हो रहा है, उस पर ना कुछ कहती हैं और कहने वालों को विधानसभा से सस्पेंड करा देती हैं। ये अंधा राज चल रहा है। अब तक लोग पूछ रहे थे शेख शाहजहां कौन है, आज प्रश्न उठता है ममता बंदोपाध्याय शेख शाहजहां कहां है। স্মৃতি ইরানির বক্তব্যের প্রেক্ষিতে কি বলেছেন তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ নেতা রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় শোনাবো। শেষ যেটা চেষ্টা করছেন যে আইন শৃঙ্খলা নিয়ে বলা, আইন শৃঙ্খলা নিয়ে সারা দেশেই বিভিন্ন রাজ্যে নানা গন্ডগোল হয়েছে, নানা রকম অত্যাচার হয়েছে, জ্যান্ত পুড়িয়ে মেরে দেওয়া হয়েছে। উত্তরপ্রদেশে আমরা দেখেছি নিম্নবর্গের মানুষকে ধর্ষণ করে পুড়িয়ে দেওয়া হয়েছে, সব জায়গায় আছে। তবে ধরার ব্যাপারেতে নিশ্চয়ই পুলিশ চেষ্টা করছে, নিশ্চয়ই তারা যদি ভারতবর্ষে থাকে, আমি জানি না কোথায় আছে, যদি থাকে ধরা পড়ে যাবে। সন্দেশখালী নিয়ে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে পদক্ষেপ করা হয়েছে, যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তাদের গ্রেপ্তার করা হয়েছে। রাজ্য মহিলা কমিশনের টিমও ঘটনাস্থলে গিয়েছে। আজ আরামবাগ সফরে যাওয়ার আগে এই তথ্যই জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের স্টেট মহিলা কমিশনকে আমি সকালে পাঠিয়েছিলাম, ওরা এসে রিপোর্ট দিয়েছে আর অলরেডি কিন্তু অ্যারেস্ট হয়ে গেছে। আপনারা দেখেছেন ওখানে যতদূর সম্ভব যাদের বিরুদ্ধে ক্ষোভ বা যারা ভায়োলেন্স করেছে সবাইকে গ্রেপ্তার করা। নিয়ে নেব একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন 4টে 4 দিক, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। উত্তপ্ত সন্দেশখালী, আজ রাজ্য বিধানসভাতেও সন্দেশখালীর সঙ্গে আছি এমন টি শার্ট পরে বিজেপির অভিনব বিক্ষোভ। মুখ্যমন্ত্রীর বিবৃতি চেয়ে স্লোগান, হুইসেল বাজিয়ে ব্যাপক বিক্ষোভ বিজেপির। ঘটনায় বিরোধী দলনেতা সহ 6 বিজেপি বিধায়ককে সাসপেন্ড করেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। সন্দেশখালীর আজ বিধানসভায় সন্দেশখালীর সঙ্গে আছি, বিজেপির টি শার্ট হাতিয়ার,
সোমবার বিধানসভায় বাজেট অধিবেশনে উত্তেজনা। সন্দেশখালী ইস্যুতে শান বিজেপির। সন্দেশখালীর সঙ্গে আছি লেখা টি শার্ট পরে অধিবেশনে পৌঁছন বিজেপি বিধায়করা। সন্দেশখালীর ঘটনা নিয়ে রাজ্য বিধানসভায় আলোচনার দাবি করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কিন্তু আলোচনার প্রস্তাব খারিজ করে দেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। উত্তাল বিধানসভা, সাসপেন্ড 6 বিজেপি বিধায়ক। সন্দেশখালী নিয়ে মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি খারিজ হয়ে যাওয়ার পরেই ওয়েলে নেমে বিক্ষোভ দেখায় বিজেপি। প্রতিবাদ জানিয়ে শুরু হয় স্লোগানিং। স্পিকার জানান, এরকম নির্দিষ্ট রাজনৈতিক স্লোগান লেখা টি শার্ট পরে বিধানসভায় থাকা যাবে না। বিজেপি বিধায়করা স্লোগান দেওয়ার পাশাপাশি হুইসেল বাজাতে শুরু করেন তারা। পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় 6 জনের নাম স্পিকারকে জমা দেন। এরপরেই শনিবার পর্যন্ত 6 জন বিজেপি বিধায়ককে সাসপেন্ড করা হয়। সাসপেন্ড হন শুভেন্দু অধিকারী, মিহির গোস্বামী, শঙ্কর ঘোষ, অগ্নিমিত্রা পাল, তাপসী মণ্ডল, বঙ্কিম ঘোষ। সন্দেশখালীর মায়েদের জন্য সাসপেন্ড হয়েছে, আমরা গর্বিত, আমরা গর্বিত। সন্দেশখালীর জন্য মায়েদের জন্য আমরা সাসপেন্ড হয়েছি। সন্দেশখালীর মায়েদের জন্য এই চোর মমতার সরকার, ধর্ষণের সরকার আমাদের সাসপেন্ড করেছে। স্পিকার বলতে দেওয়া সত্ত্বেও চিৎকার চেঁচামেচি, তারপরে আবার কি বলে হাউস থেকে বিক্ষোভ, কাগজ ছিঁড়তে বারণ করলো, কাগজ ছিঁড়ে উড়িয়ে দিচ্ছিল। সবগুলোই পরপর আইনত মানে অন্যায়, বিধানসভার আইনের বিরুদ্ধে। বিরোধী দলগুলোকে অনুরোধ করা হতো যে আপনি আপনার দলের এদের কি বলে মেম্বারদের কন্ট্রোল করুন, বলার পরেও কিন্তু দেখা গেল যে তারা শুনল না। তখন আমি বাধ্য হয়ে এই প্রস্তাবটা আনি যে বিধানসভার এই 6 জন সদস্যকে বহিষ্কার করা হোক। শনিবারই সন্দেশখালী অভিযানের কথা বলেন শুভেন্দু অধিকারী। সেই মতো বিধানসভায় সাসপেনশনের পর বেসরকারি বাসে সন্দেশখালী রওনা দেন শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়করা। কলকাতা টিভি। আজ শহর কলকাতাতেও বিক্ষোভ। সেই বিক্ষোভ আশা কর্মীদের বেতন বৃদ্ধির দাবিতেই মূলত তাদের এই বিক্ষোভ ধর্মতলা চত্বরে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, সুনির্দিষ্টভাবে কি কি দাবিতে আজ কতক্ষণ চলে এই আশা কর্মীদের এই বিক্ষোভ কর্মসূচি? দেখো, প্রায় ঘন্টা 2 ধরে তাদের কিন্তু এই বিক্ষোভ কর্মসূচি চলে এবং ধর্মতলায় মূলত কেসি বাসের সামনে যে রাস্তা রেলিং সরণি, সেই রাস্তা সেন্ট্রাল এভিনিউ সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে যায়। কেননা সেইখানে তারা বসে পড়েন। ন্যূনতম বেতন 15,000 টাকা করতে হবে, কেননা অনেকেরই তাদের মধ্যে কারো 10,500 টাকা, কারো 6,500 টাকা, কারো 8,500 টাকা এরকম বেতন বৈষম্য রয়েছে বলে তারা জানিয়েছেন। ন্যূনতম 15,000 টাকা করতে হবে এবং তারা জানিয়েছেন যে কেন্দ্রীয় বাজেটেও তাদের জন্য যেরকম কোনো দিশা নেই। কয়েকদিন আগে রাজ্য বাজেটেও তাদের জন্য কিন্তু কোনো রকম কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি, যে কারণে আর তারা এখানে অবরোধ করার সঙ্গে সঙ্গে কিন্তু মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের সঙ্গে তাদের একটি প্রতিনিধি দল বৈঠক করতে, তবে সেই বৈঠক তারা ফিরে এসে জানিয়েছেন যে ফলপ্রসূ হয়নি। কিন্তু যেহেতু একটা লম্বা সময় তারা বিক্ষোভ প্রদর্শন করছিলেন, অবস্থান করছিলেন, অবরোধ করেছিলেন, হয়তো সেই অবরোধের জেরে রাস্তা একেবারে যানজট হয়ে পড়ে। অবরুদ্ধ যা রাস্তা, সেই অবরোধ কিন্তু তারা তুলে নেন। তারা জানিয়েছেন যে তারা আগামীকাল থেকে আলোচনা করে তারা আগামীকাল থেকে তারা কর্মবিরতি পালন করবেন জেলায় জেলায়, এবং মুখ্যমন্ত্রীকে হস্তক্ষেপ করতে হবে বলে তারা দাবি জানিয়েছেন। না হলে এইভাবে তারা কিন্তু অবস্থান এবং তাদের যে কর্মবিরতি সেটি কিন্তু তারা চালিয়ে যাবেন বলে এক হুমকি দিয়েছেন। তবে যে অবস্থান বা যে রাস্তা অবরোধ চলছিল, রাস্তায় শুয়ে বসে হাতে প্লাকার্ড ব্যানার নিয়ে, সেটি কিন্তু উঠে গিয়েছে। এই মুহূর্তে ধর্মতলা চত্বরে যান চলাচল একেবারেই স্বাভাবিক। একেবারেই ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। নিয়ে নেব একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। এই মুহূর্তে ভবানীপুরের একটি স্কুল উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সরাসরি চলে যাব সেখানে। At Rajarhat, name of the hospital is Snayu Tirtho. So many neurologists and neurosurgeons. It's a big opportunity for them. I know there are so many people from the world also they are present there. My all congratulations to all of you. Haji Nurulkeও আমি দেখতে পাচ্ছি, অনেক ধন্যবাদ সকলকে। এবং it will be really a big benefit for the neuromedicine. It will create a history, কারণ আপনারা জানেন নিউরোমেডিসিনটা এমনই, নিউরোসার্জন পাওয়া যায় না, নিউরোলজিস্ট পাওয়া যায় না,
আমাদের যেমন বাঙুর, এখানে বাঙুর নিউরোলজি আছে। সুতরাং এই যে এতজনকে নিয়ে মানে 150 সিট মেডিকেল কলেজ এবং 800 বেডেড হসপিটাল, it will be one of the big and top of the top for the neurologist, এবং 5000 লোকও সেখানে নেওয়া হবে। For this wonderful initiative, I convey my sincere thanks to Dr. Sengupta. There is a dearth of good neurologists and neurosurgeons in Bengal. I hope your institute will be a great help in filling that gap, and it will be helpful for the Bengal, not only Bengal, for the world and for the whole country also. আগেও একটা যেটা কলকাতায় হয়েছিল, সেটা আমাদের কলকাতা কর্পোরেশনের সাথে পিপিপি মোডে হয়েছিল। আপনারা সকলে জানেন এখানে যে নিউরোসার্জন যে হসপিটালটা আছে নিউরো সাবজেক্টে, ওইটা ওনাদেরই হসপিটাল, বাট এটা নতুন করে একটা বিগ ওয়েতে তৈরি হলো। তাদের অনেক ধন্যবাদ। আর আজকে আমি বিশেষ করে যেটা সবচেয়ে লাস্টে বলছি, আমি আজকে আরামবাগেও গিয়েছিলাম। আচ্ছা, আমার সাথে পরিচয় করে দিয়ে আমার চিফ সেক্রেটারি এসছেন, মিস্টার গোপালিকা। মালা রায়দের সবার কথাই আমি বলেছি, ব্রাত্যব সবার সাথে পরিচয় হয়েছে, সুব্রত বক্সি সহ। মনীষ জৈন এসছে কি? মনীষ জৈন, প্রিন্সিপাল সেক্রেটারি অফ এডুকেশন ডিপার্টমেন্ট, ইজ অলসো প্রেজেন্ট হিয়ার। মিস্টার ধাওয়াল ইজ অলসো হিয়ার। আমার মনে হয় যে এরা প্রত্যেকে হেল্প না করলে এটা হতো না। বিশেষ করে 2-3 বছর আগে পুজোর সময় আমি ঘুরতে এসেছিলাম। ঘুরতে এসে আমি ববিকে বললাম, ববিকে নিয়ে আমি ঘুরি পুজোর সময়, তার কারণ ও আমাকে চেতলা টেতলাগুলো নিয়ে যায়। বিশেষ করে 2-3টে ওয়ার্ড আমার ভবানীপুর কনস্টিটিউন্সির মধ্যে পড়ে, আমি প্রত্যেকটা পুজোতে যাই, যেমন আপনাদের এখানেও আসি। আজকে আমার খুব মনে পড়ছে সেদিনের পুরনো মজাদা গেজুদা, হ্যাঁ গেদুদা, অশোক থেকে শুরু করে সব। আমরা একজনই আমাদের পুরনোকে হারিয়েছি। আমি তার বাড়িতেও এসেছিলাম। পার্থদাকে হারিয়েছি, আমি তার কথা বলেছি। আমি যখন এই স্কুলে পড়াতাম তখন আমি ফার্স্ট ইয়ারের ছাত্রী, মানে আমার সাথে স্টুডেন্টদের গ্যাপ ছিল ওই 5-6 বছরের আর কি। প্রায় আমিও স্টুডেন্ট ছিলাম সেই সময়, বাট সেই সময়টা হাত খরচা চালানোর জন্য বাবা সবাই মারা গেছে। এই চাকরিটা পেয়ে গেলাম, তখন মাইনে দিত 60 টাকা, ক্লাস 8 পর্যন্ত ছিল। এখন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।